টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো জাতিসংঘে ডক্টর ইউনূসের ইনক্লুসিভ ভিজিট নিয়ে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে গেল ১৮ই সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারি কর্মকর্তাদের বাইরেও এবার তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বর্তমানে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের ৬ শীর্ষ নেতা। সেখানে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেমন হলো তার জাতিসংঘ সফর, কি পেল বাংলাদেশ, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের এই জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে যে সফর, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এবারে যে সফরটি হলো, সেই সফরের ব্যতিক্রমী একটা বৈশিষ্ট্য হলো যে এই সফরে আমরা দেখলাম যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রধান 3টি দলের প্রতিনিধিদেরকে নিয়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তিনি কেন করলেন, এদেরকে নিয়ে গেলেন কেন? এটার হয়তো একটা জবাব হতে পারে যে তিনি হয়তো দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক যে বিরোধ বিভিন্ন দলগুলোর মধ্যে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, হয়তো তিনি এদেরকে দেশের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে সাধারণ পরিষদের সভার পাশাপাশি সাইড লাইনে তিনি হয়তো এই সমস্যাটা নিয়ে তাদের সাথে আলাপ করতে চান বা সেরকম একটা কিছু, মানে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার বিষয়টিকে তিনি একটা সমঝোতার জায়গায় নিয়ে যেতে চান। এটাও একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে তিনি হয়তো, আমরা সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের দক্ষিণে চিরাঙে আপনার মার্কিন যে বাহিনীর যে উপস্থিতিটা আমরা লক্ষ্য করছি, এটা নিয়েও এক ধরনের সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো হয়তো এই বিষয়গুলো তিনি আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক দলগুলোকে একটা মেসেজ দিতে দেন। আরেকটা হলো যে বাংলাদেশের, আমি যতদূর জেনেছি বা বুঝেছি, যে সাধারণ পরিষদে আপনার রোহিঙ্গা সমস্যার বিষয় নিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তার মেসেজ দিতে চেয়েছেন এবং তার মাধ্যমে বার্মার উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য তিনি চেষ্টা করেছেন আর কি, এই অধিবেশনে বক্তব্য রাখার মধ্য দিয়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন, যে বিভাজনকে তিনি হয়তো অ্যাড্রেস করার জন্যই তাদেরকে নিয়ে গেলেন। কিন্তু আমরা দেখলাম যখন তারা নিউ ইয়র্কে গেলেন, তখন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডক্টর ইউনূস একভাবে বের হলেন, সৈয়দ আব্দুল্লাহ তাহের একভাবে বের হলেন, জামাতের বিএনপির নেতা একভাবে বের হলেন, তারপরে ধরেন এনসিপির নেতা আক্তার হোসেন একভাবে বের হলেন, মির্জা ফখরুল একদিক দিয়ে বের হলেন। তো এই ঘটনাটার মধ্য দিয়ে আসলে মানে যে মেসেজটা বাংলাদেশের পক্ষ থেকে সারা দুনিয়ার কাছে গেল, যে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হলো, যেভাবে এই যে ডিম ছড়াছড়ি হলো নিউ ইয়র্কেতে, এবং এটা মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে গেল। তো সুতরাং একদিকে হয়তো তিনি অভ্যন্তরীণ সমস্যার একটা সমাধানের লক্ষ্যে তিনি হয়তো একটা সমঝোতার চেষ্টা সেখানে করে থাকতে পারে। আরেকদিকে আমরা লক্ষ্য করলাম যেভাবে নিউ ইয়র্কে আক্তার হোসেন বা ডক্টর তাসনিম যারা, এদেরকে গালিগালাজ করা হলো, ডিম ছুড়ে মারা হলো। তো এগুলোর মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এটা সম্পর্কে একটা খারাপ ধারণাই কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার কাছে উপস্থাপিত হলো বলে আমি মনে করি। আপনি আসলে বলতে চাচ্ছেন যে একটা ইনক্লুসিভ ভিজিটের শুরুতেই আসলে একটা মানে বিভাজিত ভাবে সবাই একসাথে বের না হয়ে মানে আলাদাভাবে বের হলেন, তাতে আসলে ওই ইনক্লুসিভিটিটার যে তাৎপর্য সেটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল আর কি, আমি সেটাই বলতে চাচ্ছি। আবার আরেকটা ইস্যু এখানে গুরুত্বপূর্ণ, যে প্রায় আমি শুনেছি যে 100-র উপরের সদস্য এই ভিজিটে অন্তর্ভুক্ত ছিল। তা আমার প্রশ্ন যে এটা কেন, মানে এই 100 সদস্যের টিম কেন যেতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে, এটার যৌক্তিকতা কি? মানে আমরা সেই পুরোনো প্র্যাকটিস গুলোরই বারবার কিন্তু রিপিটেশন আমরা এবারও লক্ষ্য করলাম। একটা বিষয় আপনার কাছে কি মনে হয়, আপনি যেটি বললেন যে বিমানবন্দরের যে অপ্রীতিকর ঘটনাটার কথা উল্লেখ করলেন, তাতে আসলে কি অন্য কিছু হওয়ার সুযোগ ছিল? আসলে ডক্টর ইউনূস তো রাষ্ট্রীয় প্রোটোকলই আসলে বের হবেন, বাকিরা তো আসলে অন্যভাবে বের হবেন।
কিন্তু সেখানে আসলে তাদের জন্য নিরাপত্তাটা আসলে পর্যাপ্ত রাখা হয়নি, সেটাই তো আসলে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেটা কি আসলে ইঙ্গিত হ্যাঁ, করছেন? আমি এটা তো আমি জানি না রাষ্ট্রীয় প্রটোকলের ডেফিনিশনের মধ্যে তারা পড়বেন কিনা, কারণ এখানে তো ধরেন 3জন জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ বা 4জন তারা গিয়েছেন। এখন এটাই তো এক্সপেক্টেড যে এটা সংক্ষুব্ধ পার্টি এটাকে প্রতিবাদ করবে বা তাদের রাগ প্রকাশ করবে, কিন্তু সেটা তো তাদের জানার কথা। আমাদের হাই কমিশন মানে আমাদের এমবেসি লোকজন, এটা তো তাদের জন্য সহজ, মানে এটা তো যে কোনো লোকের পক্ষেই এটা অনুমান করা সম্ভব যে এই ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। সেই সমস্যাটা তারা বুঝতেই পারলেন না, ভাবটা এরকম, এইটা কিভাবে হয়? এটা তো আমি মানে মানে এটা বিষয়টা আমার আপনার কাছে মাথায় দৃষ্টিকটু লেগেছে আর কি বিষয়টা। তা তো বটেই, তা তো বটে। আচ্ছা, এবং যেভাবে একটা বিষয় যদি আমি বলুন। একটু, মানে এই বিষয়টা তো আসলে আমরা সবাই দেখেছি। তো আমি যদি হুম। আরেকটা বিষয় আপনার একটু মানে নজর আনতে চাই, সেটা হচ্ছে যে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, ভাষণ, আমি যতটুকু ভাষণ সম্পর্কে শুনেছি যে তিনি আসলে বাংলাদেশের নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতির কথাও তিনি বলেছেন, এবং যে এই ভাষণটিকে যারা তার সফর সঙ্গী হিসেবে যে সকল রাজনৈতিক দলও গিয়েছেন তারা ওয়েলকাম করেন। আমি মনে করি যে আমরাও এটাকে ওয়েলকাম করি এবং আমরা মনে করি যে নির্বাচনটি যথাসময়ে হবে এবং হওয়ার মাধ্যমে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে বাংলাদেশে উত্তরণ ঘটবে। তবে এখান থেকে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো এবং সেই ঘটনাটা যে ঘটালো সেটা তো হলো তো আওয়ামী লীগের পক্ষ থেকেই। কিন্তু ধরুন এই নির্বাচনে মানে আপনি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে, এটা কিন্তু তারা মাথায় রাখবেন আশা করি আর কি, এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিবেন। এখন আওয়ামী লীগকে তো বলা হয়েছে যে আসলে তাদের বিচারের আগ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিতের একটি সরকারি সিদ্ধান্ত আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, তো আসলে আওয়ামী লীগের কি আপনি নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেখেন? না দেখুন, মানে স্বতন্ত্র তো একটা জায়গা আছে সেখানে, যে স্বতন্ত্র হিসেবে কিন্তু তারা প্রার্থীটা যদি দেয় যে সেটাকে তো আপনি আইনসিদ্ধ ভাবে সেটাকে বাতিলও করতে পারবেন না। এখানে একটা জিনিস কিন্তু আছে, আরেকটা গ্রে এরিয়া আছে, যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সংগঠন কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। সুতরাং সংগঠন হিসেবেও তারা যদি কাজ করে ফেলা এবং তারা যে কোনো ধরনের কার্যক্রম যদি করে সেটাকে আপনি মানে সেটাকে আসলে মানে আপনি সরাসরি। এরপরও একটা গ্রে এরিয়া বা একটা সুযোগ দেখছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ। আচ্ছা, আমি যদি একটু জাতিসংঘের প্রসঙ্গে ফিরে আসি, আমি যেটা একটু জানতে চাচ্ছিলাম যে জাতিসংঘে উনার তো সাধারণ পরিষদে উনি তো ভাষণ দিয়েছেন, এর বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার কিছু দ্বিপাক্ষিক বৈঠক ছিল। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার কথা হয়েছে। এছাড়া জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আরো অনেক ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত অনেক দেশের সাথে, রাষ্ট্রপ্রধানদের সাথে এবং আমাদের প্রতিবেশী অনেক দেশের যে সরকার প্রধান তাদের সাথেও তার কথা হয়েছে। এই বৈঠকগুলোর মাধ্যমে আপনার কি মনে হচ্ছে যে এই জাতিসংঘ সফরের মাধ্যমে আমরা আসলে যদি আমি বলি যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি বলে আপনার মনে হয়? এটা ধরেন যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তখন আমি যেটা বুঝি আর কি, যে এটা একটা বড় সুযোগ। ধরেন একটা জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানের একটা মিটিং এ গেছেন, তো সেখানে যে কোনো সরকার বা যে কোনো পক্ষই চাইবেন এই মুভমেন্টটাকে সর্বোত্তম ব্যবহার করতে, সেইটাকে সামনে রেখেই অবশ্যই আমি মনে করি যে যদি ডক্টর ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন, এবং সাক্ষাৎ করার ক্ষেত্রে আমি যে বিষয়টা গুরুত্ব দিব সেটা হলো তিনি যে নির্বাচনের বিষয়টি তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন, যেটা হয়তো সারা বিশ্বের কাছে একটা মেসেজ চলে গেছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক প্রসেসের দিকে এগোচ্ছে, যেটা হয়তো এই যে বেশ কিছুদিন যাবতীয় আমরা যেটা লক্ষ্য করছিলাম যে বহু দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে
তারা এক ধরনের নির্বাচিত সরকারের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আসছিল। সেই মেসেজটা হয়তো সবার কাছে পৌঁছে গেল এবারের সেই সফরের মাধ্যমে মাধ্যমে আর কি। এবং আশা করছি যে বাংলাদেশ যে গণ অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক পর্যায়ে যে কূটনৈতিক একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটা পূরণ হবে, সেই মেসেজটি মূলত দিলেন বলে মনে হয়। এছাড়া আসলে আমরা দেখেছি যে সরকার প্রধানদের পাশাপাশি ওখানকার যে বাঙালি কমিউনিটি এবং বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় তাদের সাথেও কিছু বৈঠক বা সভা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার সাথে সফর সঙ্গী যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন তাদের। তো সেটা আসলে কতটুকু মানে একটা কথা কিন্তু বারবারই বলা হচ্ছে যে মানে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটা জাতিসংঘে অনেকটা প্রকাশ পেল। আপনি এটা কিভাবে দেখছেন? না, তা তো বটেই যে আপনি ধরেন যখন সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য যে কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে তারা যখন যে কোনো দেশ সফর করবেন, তারা সেখানকার স্থানীয় যে ডায়াসপোরা, বাঙালি ডায়াসপোরা, তাদের সাথে তো তাদের একটা সাক্ষাৎকার ঘটেই থাকে। এবং এটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা তো বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এটা যে শুধু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মেসেজ দেওয়া তা নয়, যে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে এই মেসেজটা তো ডায়াসপোরাতে যারা থাকে তাদের মানসিক অবস্থাটাকেও চাঙ্গা করার জন্য এই মেসেজটা দেওয়া দরকার। এবং সেইটাকে মাথায় রেখেও তিনি স্থানীয় বাঙালি কমিউনিটির সাথে তিনি মিশেছেন, ব্যবসায়ীদের সাথে হয়তো মিশে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন বলেই আমার ধারণা। সফর সঙ্গী যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন তাদের আসলে ইনভলভমেন্ট কতটা ছিল? সেটা তো ধরেন দেখুন, মুশকিল হচ্ছে যে সব জায়গায় যদি আমরা একটা অ্যাজ এ সিঙ্গেল কমিউনিটি হিসেবে আমাদের উপস্থিতিকে জানান দিতে পারতাম, সেইটা আমাদের জন্য যতটা মেসেজ হতো, যে আমাদের অবস্থানটাকে যত শক্তিশালী করতো। কিন্তু যেটা হয়, যেমন ধরুন বিএনপির মির্জা ফখরুল তিনি সেখানে গিয়েছে, তো স্বাভাবিকভাবে সেখানকার যারা বিএনপির যারা বাঙালি কমিউনিটি তারা তাকে যতটা করেছে, অন্যদেরকে হয়তো সেই গুরুত্বটা কম দিয়েছে। সৈয়দ আব্দুল্লাহ তাহের, তো জামাতের লোক তাকে রিসিভ করার ব্যাপারে যতটা কার্যকর ছিল, অন্যরা হয়তো স্বাভাবিকভাবে সেটা থাকবে না। আমি এনসিপির বিষয় জানি না। সুতরাং এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে যখন দেশের বাইরেও আমরা যাচ্ছি তখন সেখানেও রাজনৈতিক বিভাজনটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়, বিশেষ করে রাজনীতিবিদরা যখন যায়। কিন্তু কখনো কখনো জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে একটা জায়গায় আনাটা খুব জরুরি বলে আমার মনে হয়। যে দলই করুক, কিন্তু যদি দেশের স্বার্থে তাদেরকে যদি একত্রিত করার সুযোগ তৈরি করা যায়, বা এটা বিদেশে করাটা সম্ভব, দেশের ভিতরের চাইতে বিদেশে কিন্তু সকল বাঙালিদেরকে একটা জায়গায় জড়ো করা সম্ভব, এবং সেটা করাই মানচিত্র ছিল বলে আমার মনে হয়। কিন্তু আমি দেখলাম যে এবার সেটা হয়নি, কিন্তু এবারও সেটা হলো না। বিশেষ করে রাজনৈতিক দলগুলো ক্ষেত্রে এইটা বেশি হয়। অন্য যে কোনো একজন শিল্পী গেলে যেভাবে বিএনপি বা আওয়ামী লীগ অন্যান্য দল মিশে যেভাবে তাকে ওয়েলকাম করে, কিন্তু কোনো রাজনীতিবিদ গেলে সেটা দল ভিত্তিক বিষয় হয়ে দাঁড়ায় আর কি। এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। আমি মনে করি যে এটাকে যদি কিছুটা ওভারকাম করা যায়, কিছুটা না, যদি যথার্থ অর্থে সেটাকে ওভারকাম করা সম্ভব হয়, তাহলে এটা আমাদের দেশের জন্য ভালোই হবে বলে আমি মনে করি। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, তো সেক্ষেত্রে আসলে মানে এই জাতিসংঘ সফর থেকে বাংলাদেশ আসলে কি পেল বলে আপনি মনে করেন? না, দেখুন যে মানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে এই মেসেজটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে। এখন ওই জায়গা থেকে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এটা কি কোনো মানে একটা পলিটিক্স অফ কম্প্রোমাইজের দিকে যাচ্ছে, নাকি একটা পিসফুল ট্রানজিশনের দিকে যাচ্ছে, নাকি একটা ভায়োলেন্ট ট্রানজিশনের দিকে যাচ্ছে, মানে ক্ষমতার যে রূপান্তর কোন দিকে, সেটা এই ডিরেকশনটা সম্ভবত এই ডিরেকশনটা বোঝানোর জন্যই আমার কাছে মনে হয় যে হয়তোবা ডক্টর ইউনূস এই রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নেওয়াটা যুক্তিযুক্ত মনে করেছেন। এবং আমার মনে হয় যে এটা যৌক্তিক এই পর্যায়ে, কারণ আন্তর্জাতিক কমিউনিটির কাছে আমাদের মেসেজটা দেওয়াটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে এই জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনের সময়টা বেছে নেওয়াটা খুবই
মানে যৌক্তিক বলে আমি মনে করি। যদি এই রাজনৈতিক দলগুলো তাদের মতপার্থক্য ভুলে তারা যদি একটা সমঝোতার জায়গা নিয়ে দেশে ব্যাক করেন, তাহলে সেটা আমার মনে হয় যে সাম্প্রতিক যে রাজনৈতিক স্থবিরতা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং নির্বাচনটা ভালোভাবে হবে বলে আমার ধারণা। বাট তারা যদি আবার দেশে সেই যার যার পূর্ব অবস্থানে চলে যান, সেটি বোধহয় আমাদের জন্য ভালো হবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এ ধরনের একটি সফরের মাধ্যমে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটা যেমন প্রকাশ পেয়েছে, এছাড়া বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে এটাও বিশ্ববাসীকে জানান দেয়া গেছে। Exactly. তো মানে এই দুটো বিষয় আসলে আমাদের এই সফর থেকে একটি বড় অর্জন বলে আপনি মনে করছেন, এবং তাদের মধ্যে যে একটি বিভাজনের যে রাজনীতি সেটা দূর হয়ে যাবে বলেও আপনি আশা করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।